হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। রিসেন্টলি মুক্তি পাওয়া ভুলভুলাইয়া 3 মুভিটি নিয়ে আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি। তো মুভিটি দেখার আগে প্লিজ একটি লাইক করে দিবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা রোহান নামের একটি লোককে দেখতে পাই, যার সাথে ছিল তার ফ্রেন্ড গোলু। এখানে আমরা জানতে পারি তারা ভূত বাগানোর কাজ করত। আসলে তারা ছিল ভুয়া পণ্ডিত। পিন্টু নামের ছেলের বাবা মা ডেকেছিল রোহানকে। তাদের ছেলের সাথে হয়তো ভূতের ছায়া আছে, যার কারণে রাহুল এসে পিন্টুর শরীরে থাকা আত্মাকে বলে যে তুমি পিন্টুর শরীর থেকে বেরিয়ে যাও। তখন আত্মাটি বলে যে আমি যাব না। তখন রুহান রাগের মাথায় তার শরীরে গঙ্গাজল ছিটিয়ে দেয়। গঙ্গাজল ছিটানোর পর ওই লোকটির শরীর থেকে আত্মা বেরিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে পিন্টুর শরীরে কোনো আত্মা ছিল না। পিন্টু তার বন্ধুদের সাথে পার্টি করার সময় তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছিল। যেহেতু সে মাতাল ছিল, যার কারণে তার বাবার অনেক ক্ষতি করে নিয়েছিল। এখন সে ভয়ে রাহুলের সাথে দেখা করতে চায়। তখন রাহুল তাকে আইডিয়া দেয়, তুমি এমনভাবে অ্যাক্টিং করবে তোমার সাথে ভূত আছে। তখন তোমার বাবা মা আমাকে ডেকে নিয়ে যাবে, আমি তখন তোমার বাবা মাকে বুঝিয়ে বলবো যাতে তোমাকে কোনো কিছু না করে। আর যেহেতু তোমার শরীরে আত্মা থাকবে, তোমার বাবা মা তোমাকে চাইলেও কোনো কিছু করতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই তাদের বাবা মা এটা কোনো কিছুই জানতো না যে রোহান এটা প্ল্যান করেছে। তখন রুহান তাদের বাবা মার কাছ থেকে অনেক টাকা নিয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি এটাই ছিল রাহুলের ধান্দা। পরদিন সকালে রাহুলের কাছে একটি লোক আসে। তার কাজের মেয়ের সাথে সে রোমান্স করতে তার ওয়াইফ তাকে ধরে ফেলেছিল। তখন তাকে রুহান বলে যে আপনি এমন অ্যাক্টিং করবেন যে আপনাকে ভূতে ধরেছে। তখন আপনার ওয়াইফ বুঝে যাবে যে হয়তো ওই কাজের বুয়ার হাজবেন্ডের আত্মা আপনার মধ্যে প্রবেশ করেছে। তখন সে আপনাকে আর কোনো কিছু বলবে না। এদিকে আমরা দেখতে পাই লোকটি সেম অ্যাক্টিং করে। আর এখানে চলে আসে রোহান। রোহান আসার পর তার উপর আবার গঙ্গাজল দিলে সে তার ওয়াইফের কাছে মাফ চাইতে শুরু করে। এখানে ওয়াইফ বিশ্বাস করে নেয় যে তার হাজবেন্ড অনেক ভালো মানুষ। এটাই তাকে বিশ্বাস করায় রোহান। পরদিন রুহানের একটি বাসায় ডাক আসে। এখানে একটি লোক তাকে বলে যে আমার আমার ভাতিজি মীরা এই দুনিয়াতে নেই, আমি তার সাথে দেখা করতে চাই, তাকে কিছু বলতে চাই, আপনি প্লিজ তার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দিন। রুহান এখানে তাদের কথা বলার ব্যবস্থা করার জন্য ওই মীরা নামের মেয়েটির নাম ধরে ডাকতে শুরু করে। তখনই ওই জায়গায় লাইট অফ হয়ে যায়। এখানে আমরা মীরাকে আসতে দেখি। মীরার আত্মা বলে যে তুমি আমাকে ডেকেছো, তোমাকে আমি এখন ছাড়বো না। তখন রোহান বলে যে আমি তো কোনো বাবাই নই, আমি আপনাকে বলে রেখে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে এখান থেকে যেতে দিন। তখনই বাসার সব লাইট জ্বেলে ওঠে। আর মীরা বলে যে আপনি এখন পর্যন্ত যা যা বলেছেন আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি, আসলে আমি ভূত না, আপনি আমাদের একটি কাজ করে দিবেন। তখন রুহান বলে যে কি কাজ প্লিজ বলুন। মীরা বলে যে আমাদের সাথে আমাদের গ্রামে যেতে হবে, আর যদি আপনি না যান তাহলে আপনার সব সত্য কথা আমরা বাস্ট করে দিব, আপনাকে লোকজন অনেক মারবে। এখানে আমরা দেখতে পাই যে রুহান বাধ্য হয়ে তাদের গ্রামে যাওয়ার জন্য রওনা দেয়। এখানে সবাই মিলে চলে যায় তাদের গ্রামে। রুহান তাকে জিজ্ঞাসা করে আপনি আমাকে কেন গ্রামে নিয়ে যাচ্ছেন, কিন্তু মীরা কোনো কিছুই বলে না। গ্রামে যাওয়ার পর লোকজন তার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল। লোকজন তার দিকে এমন করে কেন তাকাচ্ছিল এটা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। মীরার বাসায় রোহানকে নিয়ে আসা হলে আমরা দেখতে পাই মীরার বাসার অবস্থা খুবই খারাপ ছিল। এখানে তাদের দরিদ্রতা লেগেই ছিল, তারা শুধুমাত্র শুকনা রুটি খেয়ে জীবনযাপন করছিল। এখানে রুহানের পরিচয় হয় মহারাজ রঞ্জিতের সাথে। মহারাজ রঞ্জিতকে দেখে রুহানের কোনোভাবেই মহারাজ মনে হচ্ছিল না, তারপরও তাকে বিশ্বাস করতে হয়। মীরা তাকে বলে যে আমরা আগে গরিব ছিলাম না, আমাদের অবস্থা মঞ্জলিকার কারণে এমন হয়েছে, আমরা আগে রাজমহলে থাকতাম, যখন থেকে মহলে মঞ্জলিকার আত্মা এসেছে তখন থেকে আমরা থাকতে পারি না। সে বলে যে আমি তো আত্মা বাগাতে পারি না। মীরা রোহানকে নিয়ে তাদের মহলের দিকে যেতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই রুহান মহলে গিয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। পণ্ডিত তাকে দেখে বলে যে তুমি আবারও ফিরে এসেছো, তুমি পারবে মঞ্জলিকার আত্মাকে ছড়িয়ে দিতে। রুহান পণ্ডিতের কোনো কথাই বুঝতে পারে না। পণ্ডিত বলে যে আমার বিশ্বাস তুমি মঞ্জলিকার আত্মাকে শেষ করতে পারবে। তারা ওই রাজমহলে চলে আসে। তখন রাজা দেবন্দরের পিকচার দেখানো হয় রুহানকে। রুহান এই পিকচার দেখার পর সে খুব ভালো করেই বুঝতে পারে যে এটা তার পূর্ণজন্ম হয়েছে। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, আমাদের মঞ্জলিকাকে দেখানো হয়। সে অনেক পারদর্শী ছিল সব কাজে, তার শুধু তার বাবার এই চেয়ারের দিকেই নজর ছিল।
সে সবসময় রাজা হতে চেয়েছিল। তখনই তার একটি ভাইয়ের জন্ম হয়, যে কিনা দাসীর মাধ্যমে তার বাবা জন্ম দিয়েছিল। মঞ্জলিকার ভাই দেবান্দর যখন বড় হয় তখন তার বাবা তাকে ওই চেয়ারটি দিয়ে দেয়। এই রাগে মঞ্জলিকা তার ভাইকে খুন করে, আর খুন করার পর তার বাবা যখন এটা জানতে পারে, তার বাবা পুরো গ্রামবাসীর সামনে মঞ্জলিকাকে জিতা পুড়িয়ে মেরে ফেলে। এরপর থেকেই মঞ্জলিকার এই মহলে ঘোরাঘুরি করত। মঞ্জলিকার আত্মা তার বাবাকে মেরে দিয়েছিল। এরপরে পণ্ডিতরা মিলে যজ্ঞ করে তাকে একটি রুমের ভিতর আটকে রাখে। তার আত্মাকে আটকে রেখে ওই রুমকে সিলগালা দিয়ে দেওয়া হয়। এখন রুহান এই রুমটিকে খুলতে হবে। রুমটি থেকে মঞ্জলিকার আত্মাকে সরিয়ে ফেলতে হবে। যখন মঞ্জলিকার আত্মাকে শেষ করে দেওয়া হবে তখনই এই মহলটা অভিশাপ মুক্ত হবে। পরদিন সকালে আমরা দেখতে পাই পুরো ফ্যামিলি মিলে চলে এসেছিল এই মহলে থাকার জন্য। আজকে থেকে তারা মহলেই থাকবে। রোহান আসার কারণে প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি ছিল। গ্রামবাসী তো উল্লাসে মেতে ওঠে রোহানের কারণে। গ্রামের সবাই রোহানকে পজিটিভ দিকে নিলেও কিছু লোক তাকে পজিটিভ দিকে না নিয়ে নেগেটিভ দিকে নিচ্ছিল। যেমন ছোট পণ্ডিত, বড় পণ্ডিত আর পণ্ডিতাই। তারা বলতে শুরু করে রোহান আসলে বুয়া পণ্ডিত, সে ভূত বাগাতে পারবে না। রোহান তার ইমেজ বাঁচানোর জন্য অ্যাক্টিং করে যে সে ভূত বাগাতে পারবে। এদিকে আমরা দেখতে পাই সে তাদেরকে বলে যে তোমরা আগের জন্মে অনেক সোনাদানা মেরে খেয়েছ। এটা শোনার পর তারা চিন্তায় পড়ে যায় যে কখন তারা সোনা গয়না মেরে খেলো। এদিকে আমরা দেখতে পাই যে গ্রামবাসী তাদেরকে এসে মারতে শুরু করে, বলে আমাদের সোনা গয়না তোমরা ফিরিয়ে দাও। রুহান গ্রামের সবার বিশ্বাস জিতে নিয়েছিল যে সে হয়তো ভূত বাগাতে পারবে। তারা যখন সবাই বসে খাবার খাচ্ছিল, এখানে আমরা দেখতে পাই যে মল্লিকা নামের একটি মহিলা আসে। সে বলে এখানে পেন্টিংয়ের কাজের জন্য আমি এসেছি। তখন তাদের একটু সন্দেহ হলেও তারা বলে আচ্ছা সমস্যা নেই, আপনি পেন্টিংয়ের কাজের জন্য এসেছেন, তাহলে আপনি পেন্টিংটা ভালোভাবেই কমপ্লিট করে নেবেন। আমরা দেখতে পাই রুহান রাতের বেলায় স্বপ্ন দেখে যে মল্লিকা ছাদ থেকে পড়ে যাচ্ছিল আর পরে তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। পরদিন সকালে রুহান ঘুম থেকে উঠে ওই জায়গায় মীরাকে দেখতে পায়, আর সে মনে করে হয়তো মীরা সুইসাইড করার জন্য এই জায়গায় উঠেছে। সে গিয়ে মীরাকে বলে যে আমি তোমাকে মরতে দিব না। মীরা বলে যে আমি মরার জন্য এখানে উঠি নাই, তুমি আমার পিছে পড়ে আছো কেন? আর তোমার তো মেয়েদের দেখলেই হয়, শুধু মেয়েদের কাছে আসার বাহানা খুঁজো। এদিকে তারা ছোট পণ্ডিত, বড় পণ্ডিত, পাণ্ডিতাই দিয়ে ঘরের কাজ করাচ্ছিল। অন্যদিকে আমরা মঞ্জলিকাকে দেখতে পাই যে কিনা হাতে ছুরি নিয়ে বসেছিল। মল্লিকার হাতে ছুরি দেখে তারা এসে প্রশ্ন করে যে মঞ্জলিকা অনেক ভালো ছুরি চালাতে জানতো, তার নিশানা কখনোই মিস হতো না। এখানে আমরা মল্লিকাকে দেখতে পাই সে নিশানা লাগালে তার নিশানা মিস হয়ে যায়। রুহান রাতের বেলা যখন ঘুমাচ্ছিল তখন তার রুমের রেডিওটা অটোমেটিক চালু হয়ে যায়। সে অফ করার চেষ্টা করলেও রেডিওটি অফ হয় না। মহলের সবাই চিৎকার দিয়ে সজাগ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে রাজার পিকচারে আগুন লেগে গিয়েছিল। তখনই এখানে মল্লিকা চলে আসে। মল্লিকা এসে বলে যে এখানে কোনো ভূত নেই, হয়তো এখানে তোমাদের ভয় দেখানোর জন্য কেউ চেষ্টা করছে। পরদিন সকালে আমরা দেখতে পাই যে রুহান এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই সেখানে গোলু চলে আসে। গোলু বলে যে আমাদের সত্যটা শহরের সবাই জেনে গিয়েছে, যার কারণে এখান থেকে আমরা যেতে পারবো না, আমাদের এই গ্রামেই থাকতে হবে। তখন গোলুকে রাহুল সব সত্য কথা বলে দিলে গোলু অনেক ভয় পেয়ে যায়। সে তো এখানে ভয়ে বেহুশ হয়ে পড়ে। অন্যদিকে রুহান সুনীলের ছেলেকে বলে যে তুমি গিয়ে মীরার ফোনটি নিয়ে আসো। সে মনে করে মীরার ফোনে তার ভিডিও আছে, ওই ভিডিওটি ডিলিট করলে সে হয়তো শহরে যেতে পারবে, যার কারণে সে ফোনটি আনায়। ফোন চেক করার পর সে ভিডিও তো পায় না, তার অনেকগুলা পিকচার পায় মীরার ফোনে। এখান থেকে সে বুঝতে পারে যে মীরা হয়তো তাকে পছন্দ করে, যার কারণে সে মীরার কাছে চলে যায় আর মীরাকে বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে পছন্দ করো এবং আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি। রাতের বেলায় মীরা আর রোহান মহলের ভিতর দিয়ে হাঁটছিল। মহলের ভিতর হাঁটতে তারা দেখতে পায় মঞ্জলিকাকে। মঞ্জলিকাকে দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করে। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এখানে মল্লিকা চলে আসে। মল্লিকা এসে বলে এখানে কোনো ভূত নেই, তোমাদের ভূত আছে কিনা এটা আমি এখনই প্রমাণ করে দিব। এটা বলে সে মঞ্জলিকার কাছে চলে যায়। আর মঞ্জলিকার কাছে গিয়ে যখন তার মাস্কটি সরায় তখন আমরা বুঝতে পাই এখানে মঞ্জলিকা ছিল না, এখানে ছিল পণ্ডিতাই। পণ্ডিতাই আর ছোট পণ্ডিত, বড় পণ্ডিত মিলে এইসব করছিল। তারা আসলে এতদিন ধরে মহলের মানুষকে ভয় দেখিয়ে এসেছিল মঞ্জলিকার নাম করে।
তালা বলে যে মহারাজার পিকচারে আমরাই আগুন দিয়েছিলাম, আজকে পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সবকিছু আমরাই ঘটিয়েছি। এখানে তারা খুব ভালো করেই বুঝতে পারে আর তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়। বলে যে তোমাদের আর মহলে জায়গা নেই। তারা সবাই মিলে এখানে একটি প্ল্যান বানায়, মল্লিকাকে মঞ্জলিকা সাজিয়ে তারা এখানে এটা প্রমাণ করবে যে তারা ভূত ভাগিয়ে দিয়েছে। মল্লিকা তাদের প্ল্যানে সামিল হয়। এখানে আমরা দেখতে পাই যে রুহান সবাইকে ডেকে এনে ওই রুমের দরজাটি খুলে দেয় আর এটা প্রমাণ করে দেয় যে রুমে কেউ নেই, ভূত বলতে কোনো কিছু নেই, সে ভূত ভাগিয়ে দিয়েছে। গ্রামের সবাই এটা বিশ্বাস করে অনেক উল্লাসে মেতে ওঠে। অন্যদিকে আমরা পণ্ডিতকে দেখতে পাই। পণ্ডিতকে তারা বলে যে এখানে কোনো ভূতই ছিল না, আপনি অযথা বলেছেন যে এখানে মল্লিকার আত্মা আছে। তখন পণ্ডিত বলে যে আসো তোমাদেরকে আমি দেখাই যে মঞ্জলিকার আত্মা কোথায় আছে। এটা বলে পণ্ডিত একটি গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই ওই কক্ষের সবকিছু ছিলগালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। মহলে থাকা কিছু লোক বলছিল রুহানকে যে এখানে কোনো কিছুই নেই, আপনি হয়তো দরজা খুললেই বুঝতে পারবেন এখানে কোনো ভূত নেই। তখন রুহান রাজি হয়ে যায় এই দরজাটা খোলার জন্য আর চেক করার জন্য এখানে কোনো ভূত আছে কিনা। রুহান ওই রুমের দরজা খুলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই পণ্ডিত এসে তাদের উপর অনেক রেগে যায়, বলে যে আপনারা এই দরজা খুলে অনেক বড় ভুল করে দিয়েছেন। এখান থেকে সিন অতীতে চলে যায়। আমরা মঞ্জলিকা আর সঞ্জলিকা নামের দুই বোনকে দেখতে পাই, যারা রাজার দুই মেয়ে ছিল। তারা দুইজনের মধ্যে এই রাজ্য পাওয়ার অনেক লোভ ছিল। রাতের বেলা সবাই যখন বসে টিভি দেখছিল তখনই আমরা একটি মহিলাকে আসতে দেখি। এই মহিলার নামটি ছিল নমৃতা। নমৃতা এসেছিল এই রাজপ্রাসাদ কেনার জন্য। সবার নমৃতার ওপর সন্দেহ হলেও কেউ কোনো কিছু বলতে পারে না, যেহেতু সে এই মহলটি কিনতে এসেছিল। তারপর আমরা নমৃতাকে দেখতে পাই, যে কিনা মঞ্জলিকার রুমের দিকে যাচ্ছিল। এখানে আমরা মল্লিকা এবং নমৃতাকে দেখতে পাই একে অপরের সাথে লড়াই করতে। কিছুক্ষণের ভিতরেই তারা ঠান্ডা হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে রাজমহলে অনেকগুলো কাক মরে পড়েছিল। এই কাক মরে পড়ে থাকতে দেখে পণ্ডিত মনে মনে ভাবতে শুরু করে হয়তো অশুভ কোনো কিছু হতে চলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই পরদিন নমৃতার সাথে তারা মন্দিরে গিয়েছে। নমৃতা মন্দিরে প্রবেশ করতে চাইছিল না। তখন মীরা আর রুহান তাকে মন্দিরে প্রবেশ করার কথা বললে সে একটি চিৎকার দিয়ে ওঠে, বলে আমি মন্দিরে যাব না। রঞ্জিত মীরার বিয়ের জন্য ভালো একজন পাত্র খুঁজছিল। এদিকে আমরা দেখতে পাই যে রুহান এটা শুনে অনেকটাই রেগে যায়। রুহান এমন অভিনয় করে তাকে দেখে মনে হচ্ছিল তার ভিতর কোনো আত্মা আছে। সে রাজার মতো পার্ট নিয়ে বলে যে মীরা রুহানের থেকে ভালো ছেলে কোথাও পাবে না, আপনারা যদি বিয়ে দিতেই চান তাহলে রুহানের সাথে মীরার বিয়ে দিয়ে দিন। এখানে রঞ্জিতও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা ছোট পণ্ডিত ও বড় পণ্ডিতকে রুম পরিষ্কার করতে দেখি। তখনই তারা মঞ্জলিকার একটি পিকচার পায়। উপর থেকে আমরা দেখতে পাই যে মল্লিকা পেন্টিং করছিল। পেন্টিং করার সময় সে পেন্ট ফেলে দেয় ওই পিকচারে, যার কারণে তারা এই পিকচারটি দেখতে পারে না। মীরা এসে খুব ভালোভাবেই বুঝতে পারে এটা হয়তো সে ইচ্ছা করে করেছে, যাতে তারা ওই পিকচারটি না দেখতে পারে আর মঞ্জলিকাকে এটা জানতে না পারে। সুনীল রুহানকে রাজার কাপড় দেখাচ্ছিল। তখন আমরা দেখতে পাই রাজার কাপড়টি তার গলা চেপে ধরে। তারা অনেক চেষ্টা করে এটা ছাড়িয়ে নিয়ে আসে। গোলু আর রুহান অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা এখান থেকে দৌড়ে চলে যেতে শুরু করে। গিয়ে তারা মীরার বাবাকে বলে যে আমরা কখনোই ভূত ভাগাতে পারি না, আমরা কোনো তান্ত্রিক নই, আমরা এখানে এসেছি জাস্ট শুধু টাকার জন্য। এটা শোনার পর মীরার বাবা অনেক রেগে যায় আর তাকে ভালো মন্দ বলতে শুরু করে, বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মহলটি বিক্রি করে এখান থেকে চলে যাব। তারা সবাই মিলে নমৃতার কাছে চলে আসে। নমৃতাকে জিজ্ঞাসা করে যে আপনি মহলটা কোন দিন কিনবেন, আমরা এটা বিক্রি করে চলে যাব। তখন নমৃতা বলে যে আমি অষ্টমী দশকের দিন এটা কিনব। তখন তাদের মনে অনেকটাই ভয় চলে আসে, কারণ ওই দিন তাদের জন্য অনেক ভয়ঙ্কর একটি দিন ছিল। তখনই এখানে রাজীব নামের একটি লোক চলে আসে। সে বলে আমি এই মহলটা কিনতে চাই, মহলের বিনিময়ে আমি আপনাকে 1 কোটি টাকা দিব। এটা শোনার পর সবাই খুশি হয়ে যায়। তারা বলে সমস্যা নেই, আপনি মহলটি কিনতে পারেন। সবাই সাথে সাথে রাজি হওয়ায় আমরা দেখতে পাই যে তার এই মহলের একটি চেয়ার অনেক বেশি পছন্দ হয়। সে এই রাজার চেয়ারটিও সাথে করে নিয়ে যেতে চায়। যখনই সে গাড়ি করে শহরের দিকে রওনা হচ্ছিল তখন মঞ্জলিকার আত্মা এসে তাকে মেরে দেয়। মীরা দেখতে পায় মঞ্জলিকা রাজার চেয়ারে বসেছিল। সে তাকে বলে যে তুমি এই চেয়ারে বসেছ কেন? তখন মাল্লিকা বলে যে এটা আমার চেয়ার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না, আমি এই রাজমহলের রানী। এটা বলার পর আমরা দেখতে পাই যে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে মনে করে হয়তো এটাই হচ্ছে মঞ্জলিকা। এখান থেকে বের হওয়ার পর মীরা দেখতে পায় যে মঞ্জলিকা সবার সাথে বসে আছে। এখন সে কোনো কিছুই বুঝতে পারছিল না। সে রুহানের সাথে কথা বলে।
মীরা বলে মাল্লিকাই হচ্ছে মাঞ্জলিকা। রোহান বলে যে না, মাল্লিকা মাঞ্জলিকা না, মাঞ্জলিকা হচ্ছে নামরুতা। এটা নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরে আমরা দেখতে পাই যে রাতে ঘুমিয়েছিল রোহান, তার স্বপ্নে মাল্লিকা এবং মাঞ্জলিকা দুজনেই চলে আসে। তারা দুই বোন এমনভাবে অ্যাক্টিং করছিল যে তারা দুজন হচ্ছে রোহান অনেক বেশি ভয় পেয়ে যায়। সে চোখ খুলে দেখতে পায় যে মাল্লিকার আত্মা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর মহলের বাইরে চলে যায়। সে সারা রাত ওই মহলের বাইরেই কাটায়, কারণ তার অনেক বেশি ভয় করছিল। পরের সিনে আমরা দেখতে পাই যে ওই লোকটিকে, যে এই মহল কেনার জন্য এসেছিল, তাকে সবাই মিলে আপ্যায়ন করতে শুরু করে। ছোট পণ্ডিত, বড় পণ্ডিত আর পণ্ডিতাই, তারা এমনভাবে অ্যাক্টিং করছিল তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এখানে আমরা তো জানি যে সে মারা গিয়েছিল, তার হাত অটোমেটিক বড় হতে থাকে, তার পা উল্টা দিকে ছিল। তখন তারা খুব ভালো করে বুঝে যায় যে ওই লোকটি মারা গিয়েছে আর এর মধ্যে হয়তো মাঞ্জলিকার আত্মা রয়েছে। গোলু আর রোহান এসে মীরাকে বলে এখান থেকে আমরা চলে যেতে চাই, এখানে আর আমরা থাকবো না। এটা বলে তারা এখান থেকে পালানোর চেষ্টা করে। তারা যতবারই পালানোর চেষ্টা করছিল ঘুরে এই মহলেই এসে আটকা পড়ে যায়। এরকম তাদের সাথে কাহিনী হওয়ায় তারা মহলে চলে আসে। এখানে আমরা দেখতে পাই যে ছোট পণ্ডিত, বড় পণ্ডিত, পণ্ডিতাই তারাও পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারাও পালাতে পারে না। বারবার তারা একই জায়গায় এসে আটকা পড়ে যাচ্ছিল। এখানে তারা বুঝতে পারে যে তারা আর কোনো পালাতে পারবে না। এখানে দুর্গা অষ্টমীর দিন চলে এসেছিল। সবাই মিলে আয়োজন করছিল তাকে মারার জন্য। পণ্ডিত রোহানকে বলে আজকেই মাঞ্জলিকাকে মেরে ফেলতে হবে। এদিকে আমরা মীরাকে দেখতে পাই যে কিনা লাইটার নিয়ে দাঁড়িয়েছিল। সে বলে কেউ আমাকে বাঁচাতে আসবে না, আমি আমাকে শেষ করে দিব। তখন এখানে রোহান এসে তাকে জড়িয়ে ধরে আর লাইটার ফেলে দেয়, বলে যে তুমি মরে গেলে আমার কি হবে। সে সাথে সাথেই চলে যায় আর নামরুতার কাছে। নামরুতাকে গিয়ে বলে যে তোমার শত্রুতা আমার সাথে, তুমি কেন মারতে চাচ্ছ মীরাকে। এটা শোনার পর নামরুতা কোনো কিছুই বুঝতে পারে না। তখনই এখানে মল্লিকা চলে আসে। মল্লিকা নামরুতার চুলে ধরে তাকে এমনভাবে মারতে শুরু করে যাতে মল্লিকা অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই মল্লিকা রোহানকেও খুব বাজেভাবে মারে। তখন এখানে সে এমনভাবে অ্যাক্টিং করে তার উপর আত্মা চলে এসেছে। এদিকে মাঞ্জলিকার আত্মা মল্লিকার শরীর ছেড়ে চলে গিয়েছিল নামরুতার শরীরে। এখানে আমরা দেখতে পাই যে ছোট পণ্ডিত চলে এসেছিল। ছোট পণ্ডিতকে দেখে সবাই মনে করছিল যে ছোট পণ্ডিত তাদেরকে হয়তো বাঁচিয়ে রাখতে পারবে। এদিকে আমরা দেখতে পাই যে সে ছোট পণ্ডিতকে খুব বাজেভাবে মারে। এখানে কখন কার ভিতর আত্মা প্রবেশ করছিল এটা কেউ ভালোভাবেই বুঝতে পারছিল না। তখন মল্লিকা এখানে আসল রহস্য ফাঁস করে। আসলে এখানে মল্লিকা বা মঞ্জলিকার আত্মা কোনো কিছুই ছিল না, আসলে এটা দেবেন্দারের আত্মা ছিল। আমরা দেখতে পাই যে দেবেন্দারের আত্মা এখান থেকে বেরিয়ে আসে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যখন নামরুতা আর নামরিতা দুই বোন ছিল। তারা দুই বোন তাদের ভাইয়ের কাছে চলে আসে আর তারা জানতে পারে তাদের ভাই গে। এটা জানার পর তারা বলে তুমি মেয়েদের মতো সাজতে পারো, আমরা কাউকে বলবো না যে তুমি মেয়ে। এটা শুনে সে মেয়েদের মতো সাজতে শুরু করে। দেবেন্দার যখন মেয়েদের মতো সেজে এখান থেকে বেরিয়ে চলে আসে, আমরা দেখতে পাই যে তারা দুই বোন চলে যায় তাদের বাবার কাছে। দুই বোন বাবার কাছে গিয়ে সবকিছু বলে দেয় যে আপনার ছেলে একজন গে, সে মেয়েদের মতো থাকতে পছন্দ করে, মেয়ে সেজে চলে এসেছে। এটা জানার পর আমরা দেখতে পাই যে রাজা তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, বলে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্যদিকে তাদের দুই বোনকে এই শহর ছেড়ে চলে যেতে বলে। এখান থেকেই আমরা দেখতে পাই দেবেন্দারের আত্মা তার বাবাকে মেরে ফেলেছিল। তারা এখন তাদের দুই বোনকে মারার চেষ্টা করছিল। দুই বোনকে সবাই বলে যে তোমরা তোমাদের ভাইকে মেরে দাও, যার কারণে তোমাদের পুনর্জন্ম হয়েছে। গঙ্গাজল পড়ে যাওয়ার কারণে আর ওই তেল পড়ে যাওয়ার কারণে এখানে নামরুত এখানে আটকে যায়। সে অনেক চেষ্টা করে এখানে তাণ্ডব সৃষ্টি করার, কিন্তু ওই যে তেলের কারণে সে কোনো তাণ্ডব সৃষ্টি করতে পারে না। তাদের দুই বোনকে বলা হয় যে তোমরা দুই বোন গিয়ে তাকে তাড়াতাড়ি শেষ করে দাও, না হয় তোমরা বেঁচে থাকতে পারবে না। দুই বোন তখন তার কাছে যায় আর তেলে আগুন ধরিয়ে দিতে যায়। তখন তারা আর আগুন দেয় না। তারা বলে যে আমরা ওই সময় ভুল করেছিলাম, আমরা যদি বাবার কাছে কোনো কিছু না বলতাম তাহলে ভাইয়ের আর মরতে হতো না। ভাই যদি না মরতো তাহলে হয়তো এখন আর আমাদের এইরকম ঝামেলা পোহাতে হতো না। এটা শোনার পর আমরা দেখতে পাই যে নমরুতের আত্মা ঠান্ডা হয়ে যায়। সে বুঝে যায় যে তাদের বোন ভুল করেছে, কিন্তু তারা এখন মাফও চাইছে, যার কারণে এখানে নমরুতের আত্মা মুক্তি পেয়ে যায়। সে এখান থেকে চলে যায়। মহলের সবাই অনেক বেশি খুশি ছিল। এখানে আমরা জানতে পারি নামরুতা আসলে একজন পুলিশ ছিল। সে ইন্সপেক্টর রাঠোর ছিল, যার বয়ে রোহান শহরে যাচ্ছিল না। তখন সে বলে যে আমি তোমাকে ধরবো না, তুমি চিন্তা করো না। এটা শোনার পর তার জান বেঁচে যায়। বলে থ্যাংক ইউ ম্যাম আমাকে না ধরার জন্য। এখানে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।